প্রায় 18 বছর ধরে পুরো শহরে একের পর এক গলাকাটা লাশ পাওয়া যাচ্ছিল, যার প্রত্যেকটি ছিল মেয়েদের লাশ। আর এই সব লাশের গায়েই থাকতো সাদা শাড়ি এবং তাদের উপরে রাখা হতো একটা অদ্ভুত মুখোশ। অর্থাৎ শহরে এমন এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছিল যে শুধু মেয়েদেরকেই টার্গেট করছিল। তবে এতগুলো বছর ধরে খুন করার পরও পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই আবির্ভাব ঘটে সবচেয়ে চৌকস গোয়েন্দা ভাস্করের। সঙ্গে ছিল তার রিপোর্টার গার্লফ্রেন্ড লক্ষ্মী এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রাসাদ। আর তারা তিনজন মিলে বেরিয়ে পড়ে এই ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে খুঁজে বের করতে এবং এসবের পিছনের আসল কারণ উদ্ঘাটন করতে। তো এই গোয়েন্দাগিরি করতে গিয়ে তারা কি কি বিপদের সম্মুখীন হয় এবং কিভাবে আসল অপরাধীকে খুঁজে বের করে তাই দেখব আজকের গল্পে, যার নাম ভূতাদ্দাম ভাস্কর নারায়ণা। গল্পের শুরুতেই আমরা গণমাধ্যমে তোলপাড় শুরু করে দেয়া একটি নিউজ সম্পর্কে জানতে পারি, যেখানে বলা হয় অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্যের বর্ডারের মধ্যবর্তী একটি জঙ্গলে এক সিরিয়াল কিলার খুবই নির্মমভাবে মেয়েদের হত্যা করে চলেছে। এমনকি সিরিয়াল কিলারটি ভিকটিমদের হত্যা করার আগে তাদেরকে শারীরিক নির্যাতনও করত, আর এরপর খুবই নির্মমভাবে ভিকটিমদের শরীর থেকে মাথা আলাদা করে দিত আর তাদের মৃতদেহটিকে জঙ্গলের মধ্যেই ফেলে রাখত। সেই সাথে কিলারটি মৃতদেহের সাথে একটি বিশেষ ধরনের মুখোশও ফেলে রেখে যেত। ফলে পুলিশেরা এই হত্যাকাণ্ডকে মুখোশ খুন হিসেবে নামকরণ করেছিল। কিন্তু এই সিরিয়াল কিলার ছিল খুবই চতুর, যার ফলে ইতোমধ্যেই 15টি খুন হওয়া সত্ত্বেও পুলিশেরা এখন পর্যন্ত ওই সিরিয়াল কিলার সম্পর্কে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। ফলে সবার প্রশ্ন একটাই ছিল যে কবে পুলিশ ওই কিলারকে ধরবে এবং মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে। আর এরপর আমরা সেই সিরিয়াল কিলারকে দেখি যে নিজের পরবর্তী ভিকটিমকে বন্দি করে রেখেছিল। আর ওই মেয়েটির পরনে সাদা শাড়ি এবং গলায় একটি শিবলিঙ্গের লকেট ছিল। সেই সাথে মেয়েটির হাত থেকে রক্তও পড়ছিল। এক পর্যায়ে দেখা যায় সিরিয়াল কিলারটি অদ্ভুত বেশভূষা ধারণ করে মেয়েটির কাছে এসে পৌঁছায়। এরপর প্রথমে সে মেয়েটির গলায় থাকা লকেটটি খুলে ফেলে আর কিছু তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে। এরপর সে ওই লকেটটি মেয়েটির মুখে ঢুকিয়ে দেয় এবং বিশেষ এক পদ্ধতি অবলম্বন করে আঘাত করার মাধ্যমে ওই সম্পূর্ণ লকেটটি মেয়েটির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। সেখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মার্ক এবং জন নামের দুজন লোককে দেখি। মার্ক জনকে কোনো এক সমস্যার সমাধানের জন্য একজন ডিটেকটিভের কাছে নিয়ে যাচ্ছিল, আর ওই ডিটেকটিভের নাম ছিল ভাস্কর নারায়ণা। যাওয়ার পথে তারা একটি গ্যারেজে গাড়ি থামায় আর সেখানে থাকা একজন পঙ্গু লোককে ভাস্করের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ওই গ্যারেজে বসে থাকা একজন হাবিলদার মার্কদেরকে ভাস্করের ঠিকানা জানিয়ে দেয়। ফলে মার্করা ওই পথেই রওনা হয় এবং একটি বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। সেখানকার বাড়িওয়ালা তাদেরকে জানায় ওই ডিটেকটিভ এখানেই থাকে। কিন্তু ভাস্করের বাড়িতে পৌঁছানো এবং ভেতরে প্রবেশের পথ বেশ অদ্ভুত ধরনের ছিল, তাই জনের সন্দেহ হতে থাকে যে আদৌ এই ভাস্কর কোনো কাজের ডিটেকটিভ কিনা। তো সেখানে পৌঁছে তারা ভাস্করের অ্যাসিস্ট্যান্ট প্রাসাদের দেখা পায়। এরপর মার্ক এবং জন নিজেদের পরিচয় দেয় এবং জানায় জনের একটি মোবাইল ফোন হারিয়ে গেছে, যেটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই তারা ওই ফোনের সন্ধান পেতেই ভাস্করের কাছে এসেছে, কেননা তারা জানতো ভাস্কর এই কাজ খুব কম সময়ের মধ্যেই করে দিতে পারবে। এছাড়াও ওই মার্ক নামের ছেলেটি ভাস্করের অনেক বড় ফ্যান ছিল। ফলে প্রাসাদ এই কাজের জন্য জনদের কাছে 2 লাখ টাকা চায়। জনও অনেক ধনী হওয়ায় সেও নির্দ্বিধায় প্রাসাদকে 2 লাখ টাকা দিয়েও দেয়। কিন্তু তখনই তাদের বাড়িওয়ালা আসে আর ওই টাকা নিয়ে পালিয়ে যায়, কেননা ভাস্কর এত বড় একজন ডিটেকটিভ হওয়া সত্ত্বেও 3 বছর যাবৎ তারা বাড়ি ভাড়া পরিশোধ করেনি। তখন জন আরো 1 লাখ টাকা প্রাসাদকে ধরিয়ে দেয় এবং বলে যত টাকার প্রয়োজন হোক না কেন তা সে দিতে রাজি আছে, কিন্তু যে কোনো মূল্যে ভাস্কর যেন তার ওই ফোন খুঁজে বের করে। এরপর কথায় কথায় মার্ক জানায় সেও ভাস্করের মতো একজন বড় ডিটেকটিভ হতে চায়। প্রাসাদ বলে ভাস্করের মতো বড় ডিটেকটিভ হতে হলে মার্কেরও ছোটবেলায় ঘটে যাওয়া কোনো ট্র্যাজেডি থাকতে হবে, কারণ ভাস্কর এরকম এক ট্র্যাজেডির সম্মুখীন হয়েই আজ এত বড় ডিটেকটিভ হয়ে উঠেছে। তাই এবার প্রাসাদ তাদেরকে ভাস্করের সেই ট্র্যাজেডি বলতে শুরু করে, যা প্রায় আজ থেকে 14 বছর আগের ঘটনা। ছোটবেলায় ভাস্করের একটি ছোট এবং হাসি খুশি পরিবার ছিল, যেখানে ভাস্করের গৃহিণী মা, চাকরিজীবী বাবা এবং ইঞ্জিনিয়ারিং পড়া এক বড় ভাই ছিল। আর ভাস্কর ছোটবেলা থেকেই চতুর স্বভাবের, কারণ সে তার চোখ দিয়ে পাতালে লুকিয়ে থাকা যে কোনো বস্তুও মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারত। আর ভাস্করের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার প্রতিবেশী লক্ষ্মী। লক্ষ্মীকে সে ভীষণ পছন্দ করত, কিন্তু লক্ষ্মী ভাস্করকে একদমই সহ্য করতে পারত না।
তাই তো সে সবসময় ভাস্করের সাথে ঝগড়াই করতে থাকতো। এমনকি লক্ষ্মীর একমাত্র বড় বোন শ্রাবণীর সাথেও ভাস্করের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু লক্ষ্মীর সাথে ভাস্করের মোটেও বনিবনা হতো না। আর ভাস্করের বড় ভাই রাভিও কিছু কম যেত না। সে রহিমা নামের একজন মুসলমান মেয়েকে ভালোবাসতো। ফলে একদিন মেয়েটির বাবা এই ব্যাপারে জেনে যায় এবং সে ভাস্করদের বাড়িতে এসে তার ভাইকে অনেক মারধরও করে। এমনকি ওই মেয়েটির বাবা ওই এলাকার একজন এসআই ছিল। তাই লোকটি ভাস্করের ভাইকে ভালোভাবে শাসিয়ে দেয় এবং তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলে। কিন্তু এরপরও তারা দূরে সরে যায় না, বরং লুকিয়ে একে অপরের সাথে দেখা করা চালিয়েই যায়, যার ব্যাপারে আবারও রহিমার বাবা জেনে যায় এবং এরপর সে রহিমার কলেজে যাওয়াটাও বন্ধ করে দেয়। ফলে রহিমার সাথে দেখা করতে না পেরে রবি ব্যাকুল হয়ে ওঠে। তাই একদিন রহিমাকে নিয়ে গ্রাম ছেড়ে পালানোর উদ্দেশ্যে রবি তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিন্তু সেখানে পৌঁছে রবি অলরেডি রহিমা এবং তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পায়। এমনকি রবি ভুলবশত রহিমার শরীরে বিঁধে থাকা ছুরিটিও নিজের হাতে তুলে নেয়। ফলে রহিমার বাবার সাথে আগের ঘটে যাওয়া মারামারি এবং ফিঙ্গারপ্রিন্টের কারণে পুলিশ রবিকে খুনি ভাবে আর তাকে গ্রেফতার করে নেয়। ফলে নিজের ভাইকে নির্দোষ প্রমাণ করতে ভাস্কর নিজেই ওই ক্রাইম স্পটে যায় এবং কোনো প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু এই কাজে ভাস্কর ব্যর্থ হয়। কিছুদিন পর রবিকে জামিনের মাধ্যমে ছাড়িয়ে আনা হয়, কিন্তু নিজের এবং নিজের পরিবারের এমন অপমান একদমই সহ্য করতে পারে না সে। আর কোর্টের রায় ঘোষণার আগেই রবি নিজেকে শেষ করে দেয়। এতে করে ভাস্কর ভীষণ কষ্ট পায় এবং এবার সে নিজেই পুলিশের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয়। তাই ভাস্কর কিছু থ্রিলার মুভি দেখার মাধ্যমে ক্রাইম এবং সেখানকার রহস্য উদ্ঘাটনের পদ্ধতি ভালোভাবে জেনে নেয়। এরপর ভাস্কর আবারও ক্রাইম স্পটে যায় এবং এবার সে রহিমাদের বাড়ির দেয়ালে কারো পায়ের ছাপ লক্ষ্য করে। সেই সাথে ওই স্থানে ভাস্কর একটি শিবলিঙ্গের লকেটও খুঁজে পায়, যেমনটা আমরা গল্পের শুরুতে ওই সিরিয়াল কিলারের কাছে দেখেছিলাম। ফলে একজন মুসলমান লোকের বাড়িতে শিবলিঙ্গ দেখতে পেয়ে ভাস্করের তা সন্দেহজনক বলে মনে হয়। কিন্তু এরপর ভাস্কর ওই লকেট এবং পায়ের ছাপের ব্যাপারে পুলিশকে জানায়, কিন্তু তারা ভাস্করের কোনো কথাই বিশ্বাস করে না। এমনকি ভাস্কর আরো অনেককেই তার সাহায্য করার জন্য বলে, কিন্তু তারা কেউই ভাস্করের কথায় সম্মত হয় না। তো শেষ পর্যন্ত রবিকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো প্রমাণ না থাকায় কোর্টেও রবিকে দোষী ঘোষণা করা হয়। ফলে ভাস্করের ভাই মৃত্যুর পরও একজন খুনি হিসেবেই থেকে যায়। আর এই জেদ থেকেই ভাস্কর একজন পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভাস্করের চোখে সমস্যা থাকার কারণে তাকে অফিসার পদে সিলেক্ট করা হয় না। তো শেষমেশ ভাস্কর একজন ডিটেকটিভ হয়ে ওঠে। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা ভাস্করকে দেখতে পাই। প্রাসাদ কিছু বলার আগেই ভাস্কর জনদের সমস্যা সম্পর্কে বুঝে যায়। তাই ভাস্কর নিজে থেকেই বলতে শুরু করে যে এত দামি জামা কাপড়, জুতো এবং ঘড়ি পরে আসা সত্ত্বেও জনের হাতে খুবই কম দামি একটি ফোন রয়েছে এবং সে বেশ চিন্তিত। আর এসব এটাই প্রমাণ করে যে জনের ফোন হারিয়ে গিয়েছে, যেই ফোনে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, যা ফাঁস হয়ে গেলে জন অনেক বড় বিপদে পড়ে যাবে। উত্তরে মার্কো জানায়, হ্যাঁ ঠিক এমনটাই তো ঘটেছে। আসলে জন সেদিন ভিকারাবাদ রিসোর্টে একটি মেয়ের সাথে সময় কাটানোর জন্য গিয়েছিল। এমনকি জন নিজের ফোনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো রেকর্ড করেছিল, যা ভাইরাল হয়ে গেলে জন অনেক বড় বিপদে পড়বে। এরপর ভাস্কর শুধুমাত্র জিজ্ঞেস করে যে জন সেদিন কি ধরনের পকেটযুক্ত প্যান্ট পরেছিল, আর এর উত্তর পাওয়া মাত্রই ভাস্কর কেস সলভ করে ফেলে এবং আগামীকাল সন্ধ্যায় জনকে এসে তার ফোনটি নিয়ে যেতে বলে। এরপর তারা চলে গেলে প্রাসাদ জানতে চায় ভাস্কর কিভাবে এত দ্রুত তাদের কেস সলভ করেছে। উত্তরে ভাস্কর বলে সেদিন জন ওই মেয়েটিকে রিসোর্টে নিয়ে যাওয়ার পর খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, আর এই এক্সাইটমেন্টের দরুন রুমের চাবি বের করতে গিয়ে ভুলবশত তার ফোনটি পকেট থেকে পাশে থাকা ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে রিসোর্টের ওয়াচম্যান ওই ফোনটি খুঁজে পায় এবং সে সেটিকে তৎক্ষণাৎ একজন লোকের কাছে বিক্রি করে দেয়। ফলে এসব দেখে আমরা বুঝতে পারি ভাস্কর আসলেই কতটা দক্ষ ডিটেকটিভ ছিল। আর এরপর কথা মতো পরের দিনে ভাস্কর ওই লোকটির কাছ থেকে জনের ফোনটি উদ্ধার করে আনে এবং সেটি জনকে ফিরিয়েও দেয়। ফলে জন এতে ভীষণ খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমরা একদল গ্রামবাসীকে দেখতে পাই। তারা কাঠ কাটার জন্য একটি জঙ্গলে যেতে থাকে, আর তখন ওই লোকেরা জঙ্গলের মধ্যে একটি মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে, যাকে নিঃসন্দেহে সেই সিরিয়াল কিলারই খুন করেছিল। তো কিছুক্ষণের মধ্যে পুলিশও তদন্তের জন্য সেখানে এসে উপস্থিত হয়, যাদের সাথে ভাস্করও এসেছিল। আর তখন আমরা জানতে পারি এই কেসের তদন্তের কাজে ভাস্করও যুক্ত রয়েছে। কিন্তু এতটা পারদর্শী ডিটেকটিভ হওয়া সত্ত্বেও ভাস্করও আজ পর্যন্ত এই কেস সলভ করতে পারেনি। আর প্রত্যেকবারের মতো এবারও তারা খুনির সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পায় না।
কিন্তু ভাস্কর অন্য ভিকটিমদের সাথে এই ভিকটিমটির একটি পার্থক্য খুঁজে পেয়েছিল। অন্য সব মেয়েদের শরীর থেকে শুধুমাত্র মাথা আলাদা করে ফেলা হলেও এই মেয়েটির ক্ষেত্রে তার হাতের দুটো আঙ্গুলও কাটা ছিল। অর্থাৎ এই মেয়েটির দুই হাতে মোট 12টি করে আঙ্গুল ছিল, আর খুনি সেই অতিরিক্ত আঙ্গুল দুটো কেটে ফেলেছিল। কিন্তু অফিসার ইন্দ্র, যে কিনা ভাস্করের ছোটবেলার বন্ধু, সে জানায় এই সামান্য তথ্যের সাহায্যে খুনিকে খুঁজে বের করা কখনোই সম্ভব নয়। ফলে ভাস্কর তখন রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর ক্রাইম স্পটে ভাস্করের সেই ছোটবেলার ভালোবাসা লক্ষ্মী এসে পৌঁছায়, যাকে এখনো ভাস্কর অনেক পছন্দ করত। কিন্তু লক্ষ্মী তখনও ভাস্করকে সহ্যই করতে পারত না। আর লক্ষ্মী একজন রিপোর্টার হওয়ায় খুনের ব্যাপারে জানতে সে এখানে এসেছিল। আর এবারও পুলিশরা খুনির সম্পর্কে কিছুই জানতে না পারায় লক্ষ্মী ইন্দ্রকে কথা শোনাতে শুরু করে, যেখানে ইন্দ্র জানায় এখানে পুলিশের কোনো দোষ নেই, বরং ওই খুনি এতটাই চতুর যে সে কোনো প্রমাণই ফেলে যায় না। এমনকি ভিকটিমদের মাথা কাটা থাকায় পুলিশ ওই মেয়েদের পরিচয় পর্যন্ত জানতে পারে না। এছাড়াও এই নিখোঁজ হওয়া মেয়েদের সম্পর্কেও আজ পর্যন্ত কেউ কোনো মিসিং কমপ্লেইনও করেনি। সেই সাথে খুনি এই মেয়েদের আঙুলের ছাপ এমনভাবে মুছে দেয় যে ন্যাশনাল রেকর্ড থেকে তাদের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়েও তাদের শনাক্ত করা সম্ভব ছিল না। এরই মধ্যে ইন্দ্রার কাছে তাদের কর্ণাটকের সিআই শঙ্করের ফোন আসে। ফোনে কথা বলা শেষে ইন্দ্রা লক্ষ্মীকে জানায় এই শঙ্কর আর 1 বছর পরেই রিটায়ার্ড হয়ে যাবে। আর এই সিরিয়াল কিলারের কেসটি একমাত্র কেস যা শঙ্কর তার এত বছরের চাকরির ক্যারিয়ারে সলভ করতে পারেনি। ফলে খুনির সম্পর্কে কোনো রকম তথ্য জানতে না পারায় এখন কোর্টও খুব শীঘ্রই এই কেস বন্ধ করে দিতে চলেছে। তাই ইন্দ্রা লক্ষ্মীকে বলে সে যেন পুলিশদের দোষারোপ না করে, বরং পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে। তো পরের দিন থানায় বসে ভাস্কর, ইন্দ্রা এবং প্রাসাদ এই কেস নিয়েই ভাবতে থাকে। তখন এক পর্যায়ে থানার বাইরে হইচই শুরু হয়ে যায়। এইসব শুনে তারা এগিয়ে যায়। তখন আমরা গুর্খা নামের একটি লোককে দেখি, যে লোকটি একজন নেপালি ছিল এবং ইন্দ্রা থানায় জয়েন হওয়ার অনেক আগে থেকেই সে তার গার্লফ্রেন্ডের নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি রিপোর্ট লিখিয়েছিল। কিন্তু এত বছর পরেও পুলিশ এখনো তার গার্লফ্রেন্ডকে খুঁজে পায়নি। আর এই ক্ষোভে গুর্খা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং প্রায় সে থানায় এসে পুলিশদেরকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গুর্খার গার্লফ্রেন্ড কোনো মেয়ে নয়, বরং একজন ট্রান্সজেন্ডার ছিল। তো মানসিক ভারসাম্যহীন হওয়ায় পুলিশও গুর্খাকে থানা থেকে বের করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা এবার কর্ণাটকের অন্য একজন সেই সিআই শঙ্করকে দেখি, যাদের রাজ্যে ওই সিরিয়াল কিলার একইভাবে আরো একটি মেয়েকে খুন করেছে আর তার মৃতদেহ জঙ্গলেই ফেলে রেখেছিল। ফলে কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মীও খুনের ব্যাপারে খবরাখবর জানতে সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু শঙ্কর জানায় এবারও খুনি কোনো প্রমাণ ফেলে যায়নি, তবে এবারের মৃতদেহ থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে খুনি ওই মেয়েটির হাত পুড়িয়ে চামড়া তুলে ফেলেছিল, যা অন্য কোনো ভিকটিমের মধ্যে তারা দেখেনি। কিছুক্ষণের মধ্যে ভাস্কর ক্রাইম স্পটে গিয়ে পৌঁছায় আর তখন সে ওই মৃতদেহটির পায়ে একটি ক্ষতচিহ্ন লক্ষ্য করে। আর এই একই রকম ক্ষতচিহ্ন লক্ষ্মীর বড় বোন শ্রাবণীর পায়েও ছিল, যা একবার ছোটবেলায় শ্রাবণী পায়ে আঘাত পাওয়ার কারণে হয়েছিল। সেই সাথে ওই মৃতদেহটির হাতগুলো ভাস্করের পরিচিত বলে মনে হতে থাকে, কেননা ভাস্করের শ্রাবণীর সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। তাই সে খুব ভালোভাবেই তার হাত এবং পায়ের আঘাতের সম্পর্কে জানত। ফলে পুলিশ ওই মৃতদেহটির পোস্টমর্টেম করায় এবং সেখান থেকে ভাস্কর জানতে পারে যে সত্যিই সেটি শ্রাবণীর মৃতদেহ ছিল। ফলে শ্রাবণীর এমন আকস্মিক মৃত্যুতে ভাস্কর ভীষণ কষ্ট পায়, কারণ শ্রাবণীকে সে নিজের বড় বোনের মতোই সম্মান করত। আর এদিকে শ্রাবণীর মৃত্যুর খবর শুনে তার মা এবং লক্ষ্মী অনেক বেশি ভেঙে পড়েছিল। পরবর্তীতে ভাস্কর, ইন্দ্রা এবং প্রাসাদ কর্ণাটকের সেই থানায়ও যায়, যেখানে শ্রাবণীর বয়ফ্রেন্ড কিশোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে আনা হয়। তখন কিশোর জানায় হত্যাকাণ্ডের দিন কিশোর নিজেই শ্রাবণীকে বাস স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল, কারণ প্রত্যেক সপ্তাহে ছুটিতে শ্রাবণী হোস্টেল থেকে নিজের গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু ওই দিন স্টেশনে যাওয়ার আগে কিশোর এবং শ্রাবণী মন্দিরে গিয়েছিল, যার দরুন শ্রাবণীর বাস স্টেশনে পৌঁছাতে কিছুটা দেরিও হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কিশোর নিজে শ্রাবণীকে স্টেশনে নামিয়ে দিয়ে আসে এবং এরপরই তার মৃত্যু হয়। তো প্রত্যেকবারের মতো এবারও কোনো ধরনের প্রমাণ বা তথ্য না থাকায় ভাস্কররা ওই কিলার সম্পর্কে কিছুই জানতে পারে না। কিন্তু শঙ্কর আশা করে যে এই কিলার যতই চালাক হোক না কেন, একদিন না একদিন সে ঠিকই ধরা পড়বে। এদিকে নিজের একমাত্র বোনকে হারিয়ে লক্ষ্মী ভীষণ বিষণ্ণ হয়ে পড়েছিল। তাই ভাস্করের অনুশোচনা হতে থাকে যে যদি সে আরো আগেই ওই সিরিয়াল কিলারকে খুঁজে বের করতো, তাহলে হয়তো আজ শ্রাবণীকে এভাবে মরতে হতো না। তাই এবার ভাস্কর সিদ্ধান্ত নেয় যে সে যে করেই হোক ওই সিরিয়াল কিলারকে খুঁজে বের করবেই। এরপর লক্ষ্মীকে সান্ত্বনা দিতে ভাস্কর তাদের বাড়িতে যায়, যেখানে ভাস্কর জানতে পারে লক্ষ্মী গত 3 দিন যাবত না খেয়ে আছে। তাই ভাস্কর লক্ষ্মীকে খাবার খেয়ে নিতে বলে এবং আশ্বস্ত করে যে একজন ডিটেকটিভ হওয়ায় সে অবশ্যই ওই সিরিয়াল কিলারকে খুঁজে বের করবে। যা শুনে লক্ষ্মী প্রচন্ড রেগে যায় এবং ভাস্করকে চড় মেরে বসে। এরপর সে বলে ভাস্কর তার ভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য ডিটেকটিভ হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত যেখানে সে নিজের ভাইকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, সেখানে ওই সিরিয়াল কিলারকে
কিভাবে খুঁজে বের করবে। তাই লক্ষ্মী ভাস্করকে ডিটেকটিভ হওয়ার অযোগ্য বলে গালমন্দ করে। এতদিন যাবৎ লক্ষ্মী ভাস্করকে অনেক অপমান করলেও এবার তার এসব কথা শুনে সত্যিই ভাস্করের অনেক বেশি খারাপ লাগে। তাই সে পরের দিনই পরিপূর্ণভাবে ডিটেকটিভের মতো প্রস্তুত হয় আর সে শ্রাবণী হত্যার তদন্ত করতে বেরিয়ে পড়ে, যেখানে ভাস্কর আবারও কিশোরের সাথে দেখা করে এবং জানতে পারে কিশোর শ্রাবণীকে 2টা নাগাদ বাস স্টেশনে পৌঁছে দিয়েছিল আর শ্রাবণীর মৃতদেহ 3টা নাগাদ খুঁজে পাওয়া গিয়েছিল। তো এর থেকে ভাস্কর ধারণা করে হয়তো শ্রাবণী বাসে করে হায়দ্রাবাদ পৌঁছানোর পরপরই তাকে হত্যা করা হয়েছে। তাই ভাস্কর কিশোরকেও আশ্বস্ত করে যে সে যে করেই হোক শ্রাবণীর হত্যাকারীকে খুঁজে বের করবে। তখন কিশোরও এই তদন্তে ভাস্করদের সাহায্য করবে সেই কথা বলে। তাই এরপর ভাস্কর কিশোর এবং প্রাসাদকে সঙ্গে নিয়ে শ্রাবণীর কিছু বান্ধবীদের সাথে কথা বলতে যায়, যেখান থেকে তারা জানতে পারে শ্রাবণী বেশ কিছুদিন যাবৎ কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল। তাই শ্রাবণী পারিবারিক কোনো সমস্যা নিয়ে চিন্তিত হয়ে আছে ভেবে তার বান্ধবীরাও এই ব্যাপারে কিছু জানতে চায়নি। কিন্তু কিশোর জানায় এটি পারিবারিক কোনো সমস্যা হতে পারে না, কারণ তা না হলে শ্রাবণী অবশ্যই কিশোরকে এ ব্যাপারে জানাতো। এরপর ভাস্কররা ওই বাস স্টেশনে সিসিটিভি ফুটেজ চেক করতে যায় আর সেখান থেকে তারা জানতে পারে সেদিন শ্রাবণী স্টেশন থেকে বাসে ওঠেনি, বরং সে ওই স্টেশন থেকেই নিখোঁজ হয়েছিল। ফলে ভাস্কর বুঝে উঠতে পারে না যে শ্রাবণী এমন কি বিষয় নিয়ে চিন্তিত ছিল যে সে ভাস্কর এবং লক্ষ্মীকেও জানাতে পারছিল না এবং সে বাস স্টেশন থেকেই বা কোথায় গিয়েছিল। এসব ভাবতে ভাবতেই ভাস্কররা একটি চায়ের দোকানে গিয়ে পৌঁছায় আর সেখানে একটি কালো রঙের গাড়ি এসে ইচ্ছাকৃতভাবে ভাস্করকে ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু সৌভাগ্যবশত এতে ভাস্করের খুব একটা ক্ষতি হয় না এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে লক্ষ্মী ভাস্করের সাথে দেখা করতে আসে, যেখানে প্রথমে লক্ষ্মী সেদিন ভাস্করকে ওভাবে চড় মারার জন্য ক্ষমা চায় এবং বলে সে চায় না তার কথায় ক্ষুব্ধ হয়ে ভাস্কর নিজের জীবন এভাবে ঝুঁকিতে ফেলুক। কিন্তু ভাস্কর বলে সে কারো কথায় প্ররোচিত হয়ে এই কেসের তদন্ত করছে না। শ্রাবণী নিজেও তার বোনের মতো ছিল, সেজন্যই সে এই কাজ করছে। তাই এবার লক্ষ্মীও ভাস্করদের সাথে তদন্তের কাজে যোগ দেওয়ার কথা বলে। আর এরপর ভাস্কর, লক্ষ্মী, প্রাসাদ এবং ইন্দ্রা এরা 4 জন একত্রে মিলে এই কেসের তদন্ত শুরু করে। তো এভাবে ভাস্কর এবং লক্ষ্মী একে অপরের আরো কাছাকাছি চলে আসে আর সেই সাথে এবার লক্ষ্মীও ধীরে ধীরে ভাস্করকে পছন্দ করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে ভাস্কর এবং লক্ষ্মী সেই মুখোশটির খোঁজ করতে বেরিয়ে পড়ে, যেটি ওই সিরিয়াল কিলার তার প্রত্যেকটি ভিকটিমের মৃতদেহের কাছে রেখে আসতো। তাই ভাস্কর এবং লক্ষ্মী ওই কাঠের তৈরি মুখোশের ব্যাপারে একজন মুখোশ প্রস্তুতকারককে জিজ্ঞেস করে, কিন্তু লোকটি জানায় ওই ধরনের কাঠের মুখোশ লোকটির দাদুর আমলে দেখা যেত, কিন্তু এখন এই ধরনের মুখোশ তৈরি করা হয় না বললেই চলে। এরপর ক্রাইম স্পটগুলো থেকে পাওয়া কিছু গাড়ির টায়ারের ছাপ সম্পর্কে জানতে তারা একজন টায়ার বিক্রেতার কাছে যায়, যেখানে ওই লোকটি জানায় এই টায়ারটি নিঃসন্দেহে কোনো ট্যাক্সির ছিল। সেখান থেকে ভাস্কররা একটি কাপড়ের দোকানে যায় এবং ভিকটিমদের পরনে থাকা ওই সাদা শাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন দোকানদার তাদেরকে জানায় এই শাড়িগুলো অনেক পুরনো আমলের এবং এখন এই ধরনের কাপড় খুব কম দেখা যায়। এছাড়াও ভাস্কররা আরো একটি তথ্য জানতে পারে যে সিরিয়াল কিলার তার ভিকটিমদের মৃতদেহ যেভাবে ওই জঙ্গলে রেখে আসছে তা থেকে ম্যাপে একটি চিহ্ন তৈরি হচ্ছে। আর ক্রাইম স্পট থেকে পাওয়া টায়ারের এবং জুতোর চিহ্ন থেকে এটা স্পষ্ট হয় যে খুনি তার ভিকটিমদের অন্য একটি স্থানে খুন করে এবং তাদের মাথা কেটে ফেলে। এরপর ট্যাক্সিতে করে ভিকটিমদের মৃতদেহগুলোকে জঙ্গলে এনে ফেলে যায়। সেই সাথে লক্ষ্মীও লক্ষ্য করে কিলারটি প্রথম 6 জন ভিকটিমের মৃতদেহ জঙ্গলের কর্ণাটক রাজ্যের প্রান্তে ফেলে রেখেছিল, কিন্তু এরপর সে অন্য সব মৃতদেহগুলো লাগাতারভাবে তেলেঙ্গানা প্রান্তের জঙ্গলে ফেলছে। কিন্তু এরপর শ্রাবণীর মৃতদেহটিকে সে আবারও কর্ণাটকে ফেলেছিল। তাই এবার তারা এই বিষয়ে খোঁজ খবর নিতে আবারও কর্ণাটক রাজ্যে গিয়ে পৌঁছায়। সেখানে তারা সিআই শঙ্করের সাথে তার বাড়িতে দেখা করে, কেননা এত বছর যাবৎ শঙ্করই এই কেসের তদন্তে নিয়োজিত ছিল। শঙ্করও ভাস্করদের সাহায্য করতে রাজি হয় এবং তাদেরকে থানায় গিয়ে এই কেসের ফাইলগুলো চেক করে দেখতে বলে। তাই এবার ভাস্কররা ওই থানায় গিয়ে পৌঁছায় এবং সেখানে তারা দেখে অন্য সব ভিকটিমদের পরনে থাকা ওই সাদা শাড়ির কাপড় একই ধরনের পুরনো আমলের হলেও শ্রাবণীর পরনে থাকা কাপড়টি ভিন্ন ধরনের ছিল। সে সাথে ভাস্কর ওই শাড়িতে একটি সিলও দেখতে পায়, যেটিতে আবছাভাবে কিছু অক্ষর দেখা যাচ্ছিল। তাই ভাস্করও ওই অক্ষরগুলো নোট করে নেয় এবং পরবর্তীতে তারা জানতে পারে এই সিলটি হায়দ্রাবাদে কোনো এক হাসপাতালের ছিল। কিন্তু শ্রাবণীর মৃতদেহ কর্ণাটকে পাওয়া গেলেও তার শাড়িতে হায়দ্রাবাদের হাসপাতালের সিল কোথা থেকে এলো। তাই ভাস্কর বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ফলে সে ধারণা করে হয়তো শ্রাবণীর মৃত্যুর সাথে কোনো না কোনো ভাবে এই হাসপাতালও জড়িত আছে। কিন্তু এই ব্যাপারে জানতে হলে তাদেরকে ওই হাসপাতাল এবং যে ডাক্তারের কাছে শ্রাবণী গিয়েছিল তাকে খুঁজে বের করতে হবে। ধীরে ধীরে ওই সিলের অক্ষরগুলো সম্পর্কে আরো অনুসন্ধান করে ভাস্কর আর জানতে পারে ওই সিলটি ইয়েস নাম দিয়ে শেষ হওয়া কোনো ডাক্তারের হতে পারে, যে কিনা হায়দ্রাবাদের আমিরপিত নামক একটি স্থানের কোনো হাসপাতালে কাজ করে। ফলে এবার ভাস্কররা আমিরপিত এরিয়াতে এই নামের যত ডাক্তার আছে তাদের সবার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে
আর অল্প সময়ের মধ্যে তারা এমন একটি ডাক্তারের খোঁজ পেয়েও যায় যার নাম ছিল যোগেশ। এরপর ভাস্কররা ওই ডাক্তারের সাথে দেখা করতে যায়, যেখানে ডাক্তারকে শ্রাবণীর ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে ভীষণ ঘাবড়ে যায়। ফলে ভাস্কররা নিশ্চিত হয়ে যায় এই ডাক্তার শ্রাবণীর মৃত্যুর ব্যাপারে কিছু না কিছু জানে। আর অন্য একটি দৃশ্যে আমরা সিআই শঙ্করকে দেখি, যে তখন কিশোরকে গ্রেফতার করে নিয়েছিল, কারণ সে ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পেরেছে যে শ্রাবণীকে কোনো সিরিয়াল কিলার নয়, বরং কিশোরই খুন করেছে। তাই এরপর কিশোর এবং ওই ডাক্তার দুজনকেই থানায় নিয়ে আসা হয়, যেখানে কিশোর স্বীকার করে নেয় যে এসব তাদেরই কারসাজি ছিল। আর তখন আমরা জানতে পারি মূলত শ্রাবণী কিশোরের দ্বারা প্রেগনেন্ট হয়ে যায়, আর তাই কিশোর অ্যাবর্শন করানোর জন্য শ্রাবণীকে ডক্টর যোগেশের কাছে নিয়ে যায়। আর তখন শ্রাবণী হাসপাতালের বেডে শোয়ার দরুন বেডশিটে থাকা হাসপাতালের সিলটি তার হাতে লেগে যায়, যা পরবর্তীতে শ্রাবণীর হাত থেকে ওই সাদা শাড়িতে লাগে। কিশোর আরো বলে সে শ্রাবণীকে মারতে চায়নি, কিন্তু যোগেশের ভুলের কারণে অ্যাবর্শন করতে গিয়ে শ্রাবণীর মৃত্যু হয়। ফলে কিশোর কিছুতেই জেলে যেতে চাইছিল না, তাই সে এই পুরো নাটকটি ওই সিরিয়াল কিলারের মতো করে সাজায় এবং শ্রাবণীর মাথা কাটা মৃতদেহ জঙ্গলেই ফেলে রেখে আসে। সেই সাথে তখন ডাক্তারও স্বীকার করে নেয় যে সে নিজেই শ্রাবণীর ফিঙ্গারপ্রিন্ট উধাও করার জন্য তার আঙ্গুল কেটে ফেলেছিল এবং তার হাত পুড়িয়েও দিয়েছিল। তখন প্রাসাদ জিজ্ঞেস করে সেদিন ভাস্করের উপর গাড়ি দিয়ে অ্যাটাক কে করেছিল। উত্তরে কিশোর বলে ওই অ্যাটাকও তারাই করিয়েছিল, যাতে করে ভাস্কর ভয় পেয়ে এই কেসের তদন্ত থেকে দূরে সরে যায়। এরপর ভাস্কর কিশোরদেরকে শ্রাবণীর কাটা মাথার ব্যাপারে জিজ্ঞেস করে, তো ডাক্তার জানায় সেটিকে সে অনেক আগেই কেটে টুকরো টুকরো করে লেকের মধ্যে ফেলে দিয়েছিল। যা শুনে ভাস্কর ভীষণ রেগে যায় এবং কিশোর ও ডাক্তারকে মারধর করতে শুরু করে। এরপর একজন হাবিলদার শঙ্করকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জানলো যে শ্রাবণী ওই সিরিয়াল কিলার নয়, বরং কিশোর তাকে মেরেছে। উত্তরে শঙ্কর বলে সিরিয়াল কিলার শুধুমাত্র তাদেরকেই মারত যাদের ফিঙ্গারপ্রিন্টের কোনো রেকর্ড ছিল না। এছাড়াও সেদিন যখন ক্রাইম স্পটে শ্রাবণীর মৃতদেহটি ভাস্কর চিনতে পেরে গিয়েছিল, তখন শঙ্করেরও এই বিষয়ে সন্দেহ হয়েছিল। এছাড়াও কিলার তার ভিকটিমদের মৃতদেহ সর্বদা পূর্ব দিকে মুখ করে রাখে, কিন্তু শ্রাবণীর মৃতদেহ উত্তর দিকে মুখ করে রাখা ছিল এবং কিলারের রেখে যাওয়া সেই মুখোশটি কাঠের তৈরি হলেও কিশোরদের মুখোশটি প্লাস্টিকের তৈরি ছিল। ফলে শঙ্কর বলে এভাবেই তারা কিশোরের মতো করে ওই কিলারকেও ধরতে সক্ষম হবে যদি তারা শুধুমাত্র যে কোনো একটি মৃতদেহের পরিচয় জানতে পারে। ফলে ভাস্করও বাড়িতে ফিরে আবারও এইসব তথ্য নিয়ে ভাবতে শুরু করে এবং সে লক্ষ্য করে যোগেশ শ্রাবণীর হাতের অতিরিক্ত আঙ্গুল কেটে ফেলেছিল, কারণ ওই কিলারটি তার সর্বশেষ ভিকটিমের হাতে থাকা অতিরিক্ত আঙ্গুলগুলো কেটে ওই স্থানে সেলাই করে দিয়েছিল। তাই এই আঙ্গুলের কথা ভাবতে ভাবতেই ভাস্করের মনে পড়ে যায় সেই জন, যে কিনা একবার ফোন হারিয়ে যাওয়ার কারণে ভাস্করের কাছে এসেছিল। তার ফোনটি খুঁজে পাওয়ার পর প্রাসাদ সেখানকার ভিডিওগুলো দেখেছিল এবং নিজের কাছে সেভও করে রেখেছিল। আর ওই ভিডিওগুলোতে আমরা দেখি সেদিন ওই রিসোর্টে জন যে মেয়েটির সাথে ঘনিষ্ঠ হয়েছিল, ওই মেয়েটির হাতেও মোট 12টি আঙ্গুল ছিল। ফলে ভাস্কর ধারণা করে ওই শেষ খুন হওয়া মেয়েটির সাথেই জন সেদিন রিসোর্টে গিয়েছিল। এছাড়া ভাস্কর ওই মেয়েটির গলায়ও সেই একই রকম শিবলিঙ্গের লকেট দেখতে পায়, যেমনটা সে ছোটবেলায় রহিমাদের বাড়িতে পেয়েছিল। ফলে ভাস্কর বুঝে যায় যে এই সিরিয়াল কিলার সেই খুনের সাথেও জড়িত, যে খুনের দায়ে তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আর পরবর্তী দৃশ্যে আমরা আবারও সেই সিরিয়াল কিলারটিকে দেখি, যে অদ্ভুত বেশভূষা ধারণ করে তার পরবর্তী ভিকটিমকে মেরে ফেলেছিল এবং তাকেও একই পদ্ধতিতে হত্যা করে কিলার তার মাথাটিকে শরীর থেকে আলাদা করে ফেলেছিল। এদিকে পরদিনই ভাস্কর লক্ষ্মীদেরকে সাথে নিয়ে সেই জনের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে জন তার স্ত্রীকে নিয়ে আলিশান বাড়িতে বসবাস করত। এরপর জন স্বীকার করে নেয় যে সে আনন্দ করার জন্য এভাবে বিভিন্ন মেয়েদের রিসোর্টে নিয়ে যায় এবং তাদের ভিডিও ধারণ করে, কিন্তু সে কারো খুন করেনি। আর এ কথা ভাস্করও বিশ্বাস করে, কেননা শুধুমাত্র ওই 16তম ভিকটিমের সাথে জনের ভিডিওতে থাকা মেয়েটির মিল পাওয়া গেলেও অন্য ভিকটিমদের সাথে জনের অন্য ভিডিওর মেয়েগুলোর মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি। তাই এবার ভাস্কর ও জনকে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে। জন জানায় ওই মেয়েটির সাথে তার সেই রিসোর্টেই দেখা হয়েছিল। সেখানে মেয়েটি বোরকা পরে কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু এক পর্যায়ে মেয়েটি নিজে থেকেই জনকে ইশারা করতে শুরু করে। তাই জনও তাকে নিজের রুমে নিয়ে আসে, কিন্তু তখনই অন্য একটি বোরকা পরা মেয়ে এসে জনকে একটি চড় মারে এবং সে ওই অন্য মেয়েটিকে সাথে নিয়ে চলে যায়। এরপর জনকে সেই মেয়েটি ফোন করে, যাকে সে আগে থেকেই ঠিক করে রেখেছিল। তাই জনও আর এই ব্যাপারে মাথা না ঘামিয়ে তার ঠিক করে রাখা মেয়েটিকে রুমে নিয়ে আসে। ফলে ভাস্কর জনকে ওই বোরখা পরা মেয়েটির সম্পর্কে আরো কিছু তথ্য দিতে বলে, কিন্তু জন এর চাইতে আর বেশি কিছুই জানে না বলে জানায়। এরই মধ্যে ইন্দ্রার কাছে ফোন আসে যে তেলেঙ্গানার জঙ্গলে আরো একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে। এরপর ভাস্কররা আবারও ওই সিরিয়াল কিলারকে নিয়ে ভাবতে বসে, যেখানে এখন তারা বুঝতে পারে জনের সাথে রিসোর্টে যাওয়া ওই মেয়েটি একজন পতিতা ছিল। তাই ভাস্কর ধারণা করে হয়তো অন্য সব ভিকটিমরাও পতিতা ছিল, কিন্তু লক্ষ্মী বলে পতিতাদেরও তো কোনো না কোনো পরিবার নিশ্চয়ই থাকে, তাহলে তারা কেন
ওই মেয়েদের নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো মিসিং রিপোর্ট করেনি, তাই এই ব্যাপারে নিশ্চিত হতে এবার তারা ওই রিসোর্টের ওয়াচম্যানকে থানায় ধরে নিয়ে আসে, যে আগেরবার জনের ফোনটি পেয়ে তা বিক্রি করে দিয়েছিল। ভাস্কররা ওয়াচম্যানকে রিসোর্টের ওই মেয়ে দুটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানায় সেদিন তারা দুজন একত্রে একটি হোন্ডা সিটি গাড়িতে করে রিসোর্টে এসেছিল। জনের রুমে যাওয়া মেয়েটি রিসেপশনে বসে থাকাকালীন অন্য বোরখা পরা মেয়েটি গাড়ি পার্ক করতে গিয়েছিল। পরবর্তীতে ওই বোরখা পরা মেয়েটি এসে জনকে মারধর করে এবং অন্য মেয়েটিকে নিজের সাথে নিয়ে যায়। সেই সাথে ওয়াচম্যান এটাও জানায় ওই বোরখা পরা মেয়েটি আসলেই মেয়ে হলেও জনের রুমে যাওয়া মেয়েটি একজন ট্রান্সজেন্ডার ছিল। তো এই কথা নিশ্চিত করতে ভাস্কর আবারও জনকে ফোন করে। জনও এই কথা স্বীকার করে নেয়। সেদিন জনের স্ত্রী ওই স্থানে উপস্থিত থাকায় সে ওই মেয়েটির ট্রান্সজেন্ডার হওয়ার কথা স্বীকার করতে পারেনি। তো এ থেকে ভাস্কররা বুঝতে পারে ওই সিরিয়াল কিলার প্রথমে ট্রান্সজেন্ডারদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং এরপর তাদেরকে হত্যা করে, কিন্তু এর থেকেও ওই কিলারকে সেটা জানা সম্ভব হচ্ছিল না। তাই ভাস্কর ইন্দ্রকে বলে মেয়ে দুটি যে হোন্ডা সিটি গাড়িতে করে এসেছিল সেটির ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু ইন্দ্র জানায় রিসোর্টের কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। তাই ভাস্কর বলে হায়দ্রাবাদ থেকে রিসোর্টের পথে যে ক্যামেরাগুলো লাগানো আছে সেগুলো চেক করে দেখতে, কারণ ওই বোরখা পরা মেয়েটির সম্পর্কে তথ্য জানা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল। পরবর্তী দৃশ্যে একদিন ভাস্কর টিভিতে একটি নিউজ দেখতে পায় যেখানে একটি সুস্থ স্বাভাবিক ছেলে একজন ট্রান্সজেন্ডারকে বিয়ে করে নিয়েছিল, আর তাদের এই ভিন্নধর্মী প্রেমের গল্প টিভিতে প্রচারিত হচ্ছিল। যেখানে সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রান্সজেন্ডারটি জানায় তার কোনো পরিবার নেই, কারণ তারা তাকে জন্মানোর পরই ফেলে দিয়েছিল। পরবর্তীতে সে ট্রান্স কমিটির সহায়তায় লেখাপড়া করেছে এবং এই ছেলেটির সাথে পরিচিত হওয়ার মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। আর এই নিউজ থেকে এবার ভাস্কর ওই কিলার পর্যন্ত পৌঁছানোর একটি উপায় খুঁজে পায় এবং এই ব্যাপারে লক্ষ্মীদেরও জানায়। ভাস্কর বলে ওই কিলার আজ পর্যন্ত যাদেরকে খুন করেছে তারা সবাই ট্রান্সজেন্ডার ছিল, যা শুনে লক্ষ্মী এবং প্রাসাদ হতবাক হয়ে যায়। তখন ভাস্কর বলে ওই কিলার আজ পর্যন্ত ধরা পড়েনি, কারণ ট্রান্সজেন্ডারদের কোনো পরিবার না থাকায় তাদের ব্যাপারে কেউ মিসিং রিপোর্টও করতে আসতো না। কিন্তু 6 বছর আগে তাদের তেলেঙ্গানার থানায় এরকম একটি ট্রান্সজেন্ডারের নিখোঁজ রিপোর্ট করা হয়েছিল, যা সেই গুর্খা নামের মানসিক ভারসাম্যহীন লোকটি করেছিল। আর এখানে আমরা জানতে পারি গুর্খা একজন নেপালি ছিল এবং একজন ট্রান্সজেন্ডারকে ভালোবেসে তারা পালিয়ে এখানে চলে আসে। কিন্তু অভাবের তাড়নায় গুর্খার স্ত্রী পতিতালয়ে কাজ করতে শুরু করে, যাতে তারা খুশি ছিল ঠিকই, কিন্তু একদিন গুর্খার স্ত্রী বলে সে আরো বেশি টাকা উপার্জন করতে পারবে, কিন্তু এর জন্য তাকে এখান থেকে অনেক দূরের একটি শহরে যেতে হবে। আর এরপর কিছু লোকেরা গুর্খার স্ত্রীকে তেলেঙ্গানায় নিয়ে আসে এবং গুর্খার স্ত্রী মেসেজ করে গুর্খাকে এ ব্যাপারে জানিয়েও দেয়। ফলে গুর্খাও তার স্ত্রীকে খুঁজতে তেলেঙ্গানাতে এসে পৌঁছায় এবং তার নামে একটি মিসিং রিপোর্টও করে, কিন্তু পুলিশেরা এই ব্যাপারে গুরুত্ব দেয় না, যার ফলে স্ত্রীকে হারিয়ে গুর্খা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। কিন্তু লক্ষ্মী বলে যদি ভিকটিমরা ট্রান্সজেন্ডার হয়ে থাকে তবে কেন পোস্টমর্টেম রিপোর্টে এই ব্যাপারে উল্লেখ না করে শুধুমাত্র শারীরিক নির্যাতন এবং মার্ডারের কথা বলা হয়েছে? উত্তরে ভাস্কর বলে কেসকে ইচ্ছাকৃতভাবে ভুল পথে চালিত করার জন্যই এমনটা করা হয়েছে, আর মূলত এই কারণেই 18 বছর যাবৎ পুলিশ এই কেসের কোনো সুরাহা করতে পারেনি, কারণ গত 18 বছর ধরে তারা নিখোঁজ হওয়া ট্রান্সজেন্ডারদের নয় বরং মেয়েদের খুঁজে বেড়াচ্ছে। সেই সাথে ভাস্কর আরও বলে প্রথম খুনগুলো যখন কর্ণাটকে হয়েছিল তখন সেই ভিকটিমগুলোর পোস্টমর্টেম শুধুমাত্র একজন ডাক্তারই করেছিল, যার নাম ডাক্তার ঈশ্বর ছিল, কিন্তু ওই ডাক্তার 13 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে কর্ণাটকে আর কোনো খুন হয়নি এবং পরবর্তীতে সব খুন তেলেঙ্গানাতে হতে থাকে। আর তেলেঙ্গানার ওই খুনগুলোর পোস্টমর্টেমও শুধুমাত্র ডাক্তার নটরাজি করেছিল। এছাড়াও ভাস্কর ওই হাসপাতালে খোঁজ নিয়ে আরও জানতে পেরেছে সাধারণত কোনো পোস্টমর্টেম সিনিয়র ডাক্তাররা করে না, কিন্তু মুখোশ খুনের সব পোস্টমর্টেম সিনিয়র ডাক্তাররা নিজেরাই করত। এমনকি পোস্টমর্টেম শেষে তারা ওই লাশগুলো পুড়িয়ে ফেলত। ফলে তদন্ত শেষ হওয়ার আগেই এভাবে লাশ পুড়িয়ে ফেলা বেআইনি হওয়া সত্ত্বেও কোনো প্রমাণ না রাখার জন্যই তারা এমনটা করত। ভাস্কর আরো বলে এই ট্রান্সজেন্ডারদের খুন নয় বরং তাদেরকে উৎসর্গ করা হতো, কারণ ভাস্কর এই ব্যাপারে টিভির মাধ্যমে জেনেছিল যে যদি কোনো প্রাণীকে উৎসর্গ করতে হয় তবে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক থাকতে হবে। আর এই কারণে যে ট্রান্সজেন্ডারটির 12টি আঙ্গুল ছিল, কিলার অতিরিক্ত সেই আঙ্গুলগুলো কেটে তার অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক করে, এরপর তাকে উৎসর্গ করে। আর এবার তারা এই ট্রান্সজেন্ডারদের উৎসর্গ করার রহস্য জানতে পুলিশকে সাথে নিয়ে সেই ডাক্তার নটরাজের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু পুলিশকে দেখা মাত্রই ডাক্তার গাড়িতে করে পালাতে শুরু করে। পুলিশ এবং ভাস্কররা অনেক চেষ্টা করেও তাকে ধরতে ব্যর্থ হয়, কিন্তু তখনই হাবিলদাররা ইন্দ্রাকে ফোন করে আর জানায় ওই গাড়িতে ডাক্তার পালায়নি বরং সে বাড়িতেই আছে এবং অলরেডি কেউ তাকে হত্যা করে ফেলেছে। ফলে
ফলে ভাস্কররা ডাক্তারের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু মৃতদেহ দেখে ভাস্কর বুঝতে পারে ডাক্তারকে কেউ হত্যা করেনি, বরং সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, কারণ তার হাতে বন্দুক ছিল। সেই সাথে দেয়ালে থাকা কিছু ছবি এবং আরো কিছু প্রমাণ নটরাজ মারা যাওয়ার আগেই পুড়িয়ে ফেলেছিল। এছাড়াও ইন্দ্রা ডাক্তারের বাড়িতে একটি আলমারির মধ্যে কিছু কালো জাদুর সামগ্রী এবং সেই কাঠের মুখোশও খুঁজে পায়। তখন লাক্ষ্মী জানায় সে আগেই এই মুখোশ নিয়ে রিসার্চ করেছে, আর সেখান থেকে সে জানতে পেরেছে এই মুখোশটি পৌরাণিক মতে ভস্মাসুরের মুখ হিসেবে গণ্য করা হয়, বিশ্বাস করা হয়। আর মূলত এই বিশ্বাসের কারণেই লোকেরা বিপদ তাড়ানোর উদ্দেশ্যে আজও ভস্মাসুরের ওই মুখোশ বাড়ির সামনেই ঝুলিয়ে রাখে। কিন্তু ভাস্কররা কেউই সঠিকভাবে জানতো না ওই সিরিয়াল কিলারের হত্যার সাথে ভস্মাসুরের এই গল্পের কোনো সম্পর্ক আছে কিনা। ভাস্কররা এইসব নিয়েই আলোচনা করার সময় আমরা নটরাজের বাড়ির বাইরে কাউকে দেখতে পাই, যে কিনা ভাস্করদের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। এরপর ভাস্কর বাইরে বেরিয়ে এসে সেই সব জিনিসপত্রগুলো অর্ধপোড়া অবস্থায় দেখতে পায়, যেগুলো নটরাজ প্রমাণ মিটিয়ে ফেলার জন্যই পুড়িয়েছিল। আর সেখানেই তারা একটি অর্ধপোড়া অ্যালবামও খুঁজে পায়, যেখানে কিছু ছবিতে তারা সেই হোন্ডা সিটি গাড়িটি দেখতে পায়, যেটিতে করে সেই বোরখা পরা মেয়েটি রিসোর্টে গিয়েছিল। এছাড়াও ওই অ্যালবামে তারা একটি মেয়ের ছবি দেখে, যার হাতে একটি ট্রফি ছিল। ফলে এবার ওই মেয়ের সম্পর্কে জানতে তারা ট্রফিতে উল্লেখ থাকা ওই কলেজটিতে যায়, কারণ ভাস্করদের সন্দেহ ছিল ওই মেয়েটির সাথে নিশ্চয়ই নটরাজের কোনো সম্পর্ক ছিল। তাই তারা পরের দিন ওই কলেজে মেয়েটির ব্যাপারে জানতে যায়। তখন দেখে সেটি আর কেউ নয়, বরং পুলিশদের সাথে ফরেন্সিক ডিপার্টমেন্টের হয়ে কাজ করা সেই ডাক্তার রুদ্রবেণী ছিল। আর রুদ্রবেণী একজন ডাক্তার হওয়া সত্ত্বেও সে আইটি ডিপার্টমেন্টের গোল্ড মেডেল প্রাপ্ত একজন সদস্যও ছিল, অর্থাৎ সে একই সাথে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ছিল। তো এখন ভাস্কর বুঝে যায় ডাক্তার রুদ্রবেণী এতদিন যাবৎ ভিকটিমদেরকে ট্রান্সজেন্ডারের পরিবর্তে নারী হিসেবে রিপোর্টে উল্লেখ করে আসছে। আর ডাক্তার নটরাজও তার সাথে মিলিত হয়ে এই কেসগুলো খুন এবং শারীরিক নির্যাতনের ঘটনা বলে উল্লেখ করছিল। আর এই রহস্যের জট খুলতে ভাস্কর এবার রুদ্রবেণীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়, কিন্তু ইন্দ্র এতে রাজি হয় না, কারণ রুদ্রবেণী হিউম্যান রিসোর্স সেন্টারের একজন সদস্য ছিল এবং সে বেশ রাগী স্বভাবের ছিল। ফলে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া ইন্দ্রা রুদ্রবেণীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে এতে করে সে পুলিশ ডিপার্টমেন্টের উপর খেপে যেতে পারে। তাই যতক্ষণ না ইন্দ্রা ওয়ারেন্ট বের করতে পারছে ততক্ষণ সে ভাস্করকে বিষয়টি সামলে নিতে বলে। সেই সাথে লক্ষ্মীরও বাড়িতে কিছু কাজ থাকায় সেও নিজের বাড়ির পথে রওনা হয়। তাই ভাস্কর এবং প্রাসাদ নিজেরাই রুদ্রবেণীর বাড়িতে রওনা হয়। আর সেখানেই ভাস্করের সেই ফ্যান মার্কের সাথে তাদের দেখা হয়। মার্ক জানায় সে রুদ্রবেণীকে চেনে এবং সে মার্কদের নিচতলার ফ্ল্যাটেই থাকে। তো প্রথমে তারা মার্কের সাহায্যে রুদ্রবেণীর গাড়ির কাছে যায় এবং দেখে সেই হোন্ডা সিটি গাড়িটি আর কারো নয়, বরং রুদ্রবেণীরই ছিল। তখনই দেখা যায় রুদ্রবেণী তার গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যায়। ফলে এই সুযোগে ভাস্কর রুদ্রবেণীর রুমে প্রবেশ করে। প্রথমে তারা মার্কের সাহায্যে রুদ্রবেণীর রুমের দরজা আনলক করে নেয় এবং পরবর্তীতে তার কম্পিউটার হ্যাক করার মাধ্যমে সেটিও আনলক করতে সফল হয়। কিন্তু এদিকে রুদ্রবেণী ফোনের মাধ্যমে ভাস্করদেরকে তার বাড়ির মধ্যে এবং কম্পিউটারে প্রবেশ করার চেষ্টা করতে দেখে ফেলে। তাই রুদ্রবেণী বন্দুক সাথে নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা হয়। অন্যদিকে ভাস্কররা দেখে রুদ্রবেণীর কাছে সে ভিকটিম হওয়া সকল ট্রান্সজেন্ডারদের পরিপূর্ণ ডিটেলস ছিল। আর ওই ভিকটিমদের মধ্যে একটি মিল ছিল যে তারা সকলেই একই জাতকের ছিল। এমনকি সেখানেই জনের সাথে রিসোর্টে যাওয়া সেই ট্রান্সজেন্ডারটির তথ্যও ছিল, কিন্তু তাদের পরবর্তী টার্গেট কে হতে যাচ্ছে এই বিষয়ে কোনো তথ্য সেখানে ছিল না। এছাড়াও ভাস্কর রুদ্রবেণীর কম্পিউটারে কিছু ইমেল দেখতে পায়, যেগুলো বধ নামের কোনো এক আইডি থেকে এসেছিল। তখন মার্ক জানায় এই ইমেল আইডিটি কোনো ফোন নাম্বারের সাথে যুক্ত আছে, তারা চাইলে এই ব্যাপারে জানতে পারে। কিন্তু এরই মধ্যে রুদ্রবেণী বাড়িতে পৌঁছে যাওয়ায় ভাস্কররা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে আর লুকিয়ে যায়। এরপর রুদ্রবেণী রুমে এসে কাউকে ফোন করে ভাস্করদের সবকিছু জেনে যাওয়ার ব্যাপারে বলে দেয়। তখন ফোনের অপর প্রান্তে থাকা লোকটি রুদ্রবেণীকে বলে দেবতারা মানুষের রূপ ধারণ করে তাদের যজ্ঞ নষ্ট করে দিতে চাইছে, কিন্তু তারা জানে না অসুরদের এই যজ্ঞ কখনোই ভঙ্গ করা সম্ভব নয়। তাই এবার লোকটি রুদ্রবেণীকে সেই দায়িত্বটি পালন করতে বলে, যা তার করা উচিত। এর মধ্যে ইন্দ্রও ওয়ারেন্ট সাথে নিয়ে রুদ্রবেণীর বাড়িতে এসে পৌঁছায়। তখনই মার্ক হন্তদন্ত হয়ে দৌড়ে এসে জানায় রুদ্রবেণীকে যে আইডি থেকে ওই ইমেলগুলো পাঠানো হয়েছিল সেটির ফোন নাম্বার দানবলিঙ্গেশ্বর নামের এক ব্যক্তির, যে কিনা রুদ্রবেণীর ঠিক পাশের ফ্ল্যাটেই থাকে। কিন্তু এরপর তারা রুদ্রবেণীর ফ্ল্যাটে গেলে সেখানে তারা একটি গোপন দরজা দেখতে পায়, যেখানে রুদ্রবেণীও ডাক্তার নটরাজের মতো নিজেকে শেষ করে দিয়েছিল। ফলে ভাস্কররা বুঝে যায় ঘটনার আসল সত্যটা কাউকে জানতে না দেওয়ার কারণেই নটরাজ এবং রুদ্রবেণী দুজনেই এমনটা করেছে। এরপর সেখানে ওই বিল্ডিং এর মালিক এসে পৌঁছায়। তখন ভাস্কররা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন লোকটি জানায় রুদ্রবেণীর এই ফ্ল্যাটটি এবং পাশের ফ্ল্যাট দুটোই সেই দানবলিঙ্গেশ্বর কিনে নিয়েছে। প্রায় 15 বছর যাবৎ তার মা, বোন এবং রুদ্রবেণী একত্রে এই ফ্ল্যাটে থাকতো। কিন্তু 2 বছর আগে রুদ্রবেণীর মা মারা যায়, আর তখন থেকে রুদ্রবেণী একাই এখানে থাকে। আর দানবলিঙ্গেশ্বর মুম্বাইয়ে কাজ করার দরুন সে খুব কমই এখানে আসা যাওয়া করে। তাই ভাস্কর দানবলিঙ্গেশ্বরের ছবি চাইলে লোকটি জানায় সে ওই লোকটির মেয়ের বিয়েতে উপস্থিত ছিল।
হয়তোবা সেখানে তার কোনো ছবি পাওয়া যেতে পারে। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ভাস্কর ওই ফ্ল্যাটের মধ্যেই একটি রুম খুঁজে পায়, যেখানে রুদ্রাবেণী শিবলিঙ্গের সামনে সে মুখোশের উপাসনা করত। আর ওই স্থানেই তার একটি মেয়েরও ছবি দেখতে পায়, যার নাম ছিল মোহিনী, এবং সে সিআই শঙ্করের দত্তক নেওয়া মেয়ে। সেই সাথে ভাস্কররা মোহিনীর ছবির উপরেই 4/18 সংখ্যাটি লেখা দেখতে পায়। আর হিন্দু ধর্ম অনুসারে 18 সংখ্যাটিকে জ্যোতিষ সংখ্যা 9 হিসেবে ধরা হয়, অর্থাৎ সেই অনুযায়ী নবম মাসের 9 তারিখের 9টার সময় রুদ্রাবেণীরা মোহিনীকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কারণ মোহিনীও একজন ট্রান্সজেন্ডার ছিল। তো এই কথা বুঝতে পেরে ভাস্কর দ্রুত শঙ্করকে ফোন করতে বলে আর তাকে এই ব্যাপারে জানাতে বলে, কারণ আজই সেপ্টেম্বর মাসের 9 তারিখ ছিল আর আজ 9টার সময়ই তারা মোহিনীকে হত্যা করতে চলেছে। ততক্ষণে সেই বাড়িওয়ালা লোকটিও দানবলিঙ্গেশ্বরের ছবি খুঁজে নিয়ে আসে। আর তখন ভাস্কর দেখে এই দানবলিঙ্গেশ্বর হলো সেই গ্যারেজে কাজ করা পঙ্গু লোকটি, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, এবং তার নাম হলো বাসা। তাই আর দেরি না করে ভাস্কররাও বাসার গ্যারেজের দিকে রওনা হয়। অন্য একটি দৃশ্যে তখন আমরা লক্ষ্মীকে দেখি, যে কিনা বাড়ির কাজ শেষ করে গুর্খার সাথে তার স্ত্রীর ব্যাপারে কথা বলতে ওই গ্যারেজে এসে পৌঁছেছিল। তখন বাসা প্রথমে গুর্খাকে মাথায় আঘাত করে হত্যা করে এবং এরপর লক্ষ্মীকেও অজ্ঞান করে একটি ট্রাঙ্কে বন্দি করে ফেলে। আর এখানে আমরা জানতে পারি এই বাসা কোনো পঙ্গু ব্যক্তি ছিল না। কিছুক্ষণ পর ভাস্কররা সেখানে এসে পৌঁছালে তারা গুর্খাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, কিন্তু বাসাকে কোথাও খুঁজে পায় না। তবে পরক্ষণেই বাসা মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করতে শুরু করে, তাই সেটির পিছু করে ভাস্কররাও সেখানে গিয়ে পৌঁছায়। আর তখনই বাসা ইন্দ্রা সহ আরো কিছু পুলিশ সদস্যকে আহত করে ফেলে এবং ভাস্করের সাথেও ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে ভাস্কর বাসাকে থামাতে সফল হয় এবং তাকে স্বীকার করে নিতে বলে যে সেই ওই সিরিয়াল কিলার। এমনকি এই বাসার কারণেই 14 বছর আগে ভাস্করের ভাই নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তখন বাসাও এই কথা স্বীকার করে নেয় এবং আমরা দেখি 14 বছর আগেও রুদ্রাবেণীর সাহায্যে এক মুসলমান ট্রান্সজেন্ডারকে টাকার লোভ দেখিয়ে বাসা নিজের সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথেই রহিমার বাবা আলী ওই মুসলমান মেয়েটির গলায় সেই শিবলিঙ্গের লকেটটি দেখে ফেলে। ফলে তার সন্দেহ হওয়ায় সে বাসার গ্যারেজে তল্লাশি করতে যায়। আর সেখানে আলী একটি গোপন রুমে বাসার এই সব যজ্ঞ এবং কালো জাদুর ব্যাপারে জেনে গিয়েছিল। ফলে পরবর্তীতে বাসা আলী এবং রহিমাকে হত্যা করে, যার হত্যাকাণ্ডের দায়ে ভাস্করের ভাই ফেঁসে যায়। সেই সাথে এবার বাসা লক্ষ্মীকেও বন্দি করার ব্যাপারে ভাস্করকে জানিয়ে দেয়। বাসা বলে সে লক্ষ্মীকে তার ভাইয়ের হাতে তুলে দিয়েছে, কারণ তার ভাই আজ অনেক বড় একটি যজ্ঞ সম্পন্ন করতে চলেছে। ফলে ভাস্কর লক্ষ্মীর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলেও বাসা তাকে এই ব্যাপারে কিছুই বলে না এবং পরক্ষণেই সেও নিজেকে শেষ করে দেয়। কিন্তু তখন ভাস্কর বাসার কাঁধে একটি জন্মদাগ দেখতে পায়, যেটি সে এর আগেও একটি ছবিতে দেখেছিল। তাই ওই ছবির কথা মনে পড়তেই ভাস্কর একটি বাড়িতে ছুটে যায় আর সেখানে বাসার পরিবারের একটি ছবিও দেখতে পায়। সেই সাথে ওই বাড়িতেও ভাস্কর একটি রুমে যজ্ঞের সরঞ্জাম দেখতে পায় এবং সেখানকার একটি বই থেকে জানতে পারে সে পৌরাণিক গল্প অনুযায়ী বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে ছলনার মাধ্যমে ভস্মাসুরকে শেষ করে দিয়েছিল। আর এই ভস্মাসুরকে আবারও জীবিত করার জন্য অসুরদের গুরু সেই শুক্র 18টি বেদি নির্মাণ করেছিল, যা ভস্মাসুরের পুনর্জন্মের প্রতিশোধ হিসেবে উৎসর্গ করা হয়েছিল। আর যদি কেউ ভস্মাসুরকে পুনরায় পৃথিবীতে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে চায়, তবে সেই ব্যক্তিকে 18 বছর যাবৎ বিয়ে এবং শারীরিক সম্পর্কে নির্লিপ্ত অবস্থায় থাকতে হবে। আর সেই সব পুরুষ যারা বিষ্ণুর জন্মতিথির সময়কালে জন্মগ্রহণ করেছে এবং পরবর্তীতে ট্রান্সজেন্ডারে পরিণত হয়েছে, তাদের প্রাণ উৎসর্গ করতে হবে। আর এই উৎসর্গের জন্য 1 ইঞ্চির একটি শিবলিঙ্গ প্রথমে ওই উৎসর্গকৃত ব্যক্তির পেটে ঢুকিয়ে দিতে হবে এবং এরপর তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে তাকে হত্যা করতে হবে। এরপর ওই মাথাটি অগ্নিকুণ্ডের মধ্যে পুড়িয়ে ফেলতে হবে আর তার শরীর শুক্রাচার্যের সেই প্রতিশোধ বেদির দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে রাখতে হবে। সেই সাথে মৃতদেহের পেটের উপর কাঠ দ্বারা নির্মিত ভস্মাসুরের সেই মুখোশটি রাখতে হবে, যার ফলে সূর্যের কিরণের স্পর্শ পেয়ে মৃতদেহের পেটে থাকা ওই শিবলিঙ্গ আত্মার লিঙ্গে পরিণত হবে। এভাবেই 17 জনের উৎসর্গ শেষে বাকি আরো 18 জন ট্রান্সজেন্ডারকে জীবিত পুড়িয়ে হত্যা করতে হবে। এরপর এই 18 জনের মৃতদেহের ছাইয়ের সাথে আগে 17 জন ব্যক্তির পুড়িয়ে ফেলা মাথার ছাই মিশিয়ে অগ্নিকুণ্ডে পুড়িয়ে দিতে হবে। এরপর ওই ছাই দিয়ে একটি 9 মাস বয়সী ভ্রূণের ন্যায় পুতুল তৈরি করতে হবে। এরপর ওই পুতুলটিকে সে 18টির আত্মার শিবলিঙ্গ দ্বারা ঘিরে রেখে যজ্ঞ সম্পন্ন করতে হবে। আর এটা করতে পারলেই ভস্মাসুরের আত্মাকে পুনর্জন্ম দেওয়া সম্ভব হবে। আর এই বইটি সেই শুক্র লিখে গিয়েছিল। তখন থেকে অসুরের বংশধরেরা এই বিধি মেনে ভস্মাসুরকে জীবিত করার চেষ্টা করেছিল, কিন্তু দেবতাদের বাধার কারণে অনেকবারই এই যজ্ঞ ভঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও অসুরের বংশধররা নিজেদের প্রাণ বিসর্জন দিতে পিছপা হয়নি, যেমনটা আমরা রুদ্রাবেণী, বাসা এবং নটরাজের ক্ষেত্রেও দেখেছিলাম।
তো এবার সব সূত্র একত্রিত করে ভাস্কর বুঝে যায় এই সব কিছুর পেছনে আর কেউ নয়, বরং সেই সিআই শঙ্কর রয়েছে। তাই আর দেরি না করে ভাস্কর শঙ্করের কাছে ছুটে যায়, যেখানে আমরা শঙ্করকে দেখি যে কিনা ভস্মাসুরের বেশভূষা ধারণ করে নিজেরই দত্তক নেয়া মেয়ে মোহিনীকে উৎসর্গ করার মাধ্যমে নিজের যজ্ঞ সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই ভাস্কর সেখানে পৌঁছালে শঙ্কর প্রথমেই নিজের টেকনিক দ্বারা তার হাত পা অবশ করে দেয়। এরপর শঙ্কর বলে, দানবদের পরিবার হাজার বছর ধরে এই যজ্ঞ সম্পন্ন করার প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছে, কিন্তু এবার ভাস্কর কিছুতেই আর শঙ্করকে থামাতে পারবে না। কথা বলেই শঙ্কর মোহিনীকে জীবিত পুড়িয়ে ফেলতে উদ্যত হয়, কিন্তু তখনই ভাস্করের ওই বইয়ে পড়া একটি কথা মনে পড়ে যায়, যেখানে একবার দেবতারা কিছু পাত্রে থাকা মৃতদেহের ছাই নষ্ট করে ফেলার মাধ্যমে অসুরদের যজ্ঞ ভঙ্গ করে দিয়েছিল। তখন ভাস্করও সেই 17টি ট্রান্সজেন্ডারের পুড়িয়ে ফেলা মাথার ছাইয়ের একটি পাত্র খুঁজে পায় এবং সে ওই ছাইগুলো পানিতে ফেলে দেয়, যার ফলে শঙ্করের যজ্ঞ ভঙ্গ হয়ে যায় আর শঙ্কর নিজের হার স্বীকার করে নেয় আর অসুরদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেকেই শেষ করে দিতে উদ্যত হয়। কিন্তু ভাস্কর শঙ্করকে এমনটা করা থেকে আটকায় এবং বলে সে যেন এমনটা না করে, কারণ পৃথিবীতে যারা ভালো কাজ করে তাদেরকে ঈশ্বরের সমতুল্য এবং যারা খারাপ কাজ করে তাদেরকে অসুরের সমতুল্য বলে ধরে নেওয়া হয়। এমনকি স্বয়ং শিবও বলেছে যে যদি কোনো ব্যক্তি পৃথিবীর কোনো সৃষ্টির ক্ষতি সাধন না করে তবে তার পুনর্জন্ম অবশ্যই হবে। তাই শঙ্করদের কোনো অসুরকে জীবিত করে তোলার প্রচেষ্টা ভ্রম ছাড়া আর কিছুই নয়, কারণ ভালো কাজ করলেই পুনর্জন্ম হবে। এইসব বললেও শঙ্কর ভাস্করের কোনো কথাই শোনে না এবং সে অগ্নিকুণ্ডে প্রবেশ করে নিজেকে শেষ করে দেয়। আর মৃত্যুর আগেও শঙ্কর বলতে থাকে একদিন ঠিকই ভস্মাসুরের পুনর্জন্ম হবে এবং সেদিন অসুরেরা সব থেকে শক্তিশালী হয়ে এই ত্রিভুবনে রাজত্ব করবে। আর এভাবেই শঙ্কর শেষ হয়ে যায়। এরপর ভাস্কর লক্ষ্মীকেও পাশের একটি রুমে বন্দি অবস্থায় খুঁজে পায় আর তাকেও বাঁচিয়ে নেয়। পরবর্তীতে এত বড় সিরিয়াল কিলারের কেস সলভ করার জন্য ভাস্করকে পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা হয়।